সকালবেলা ঘুমিয়ে আছি, তখনই এক বালতি পানি আমার গায়ের উপর দিয়ে কেউ চিৎকার করে আমার উদ্দেশ্যে বলে ওঠে, আর কত শুয়ে বয়ে এভাবে খাবি? মা মারা যাওয়ার পর সব দায়িত্ব আমার উপর ফেলে দিয়েছে। আমি তোকে কিভাবে একা সামলাবো? আমার নিজের বাচ্চা কাচ্চা আছে, তুই নিজে করে খেতে পারিস না? মা মারা গেছে, এখন বাবা মারা গিয়েছে, কেউ বেঁচে নেই, তাহলে তোর দায়িত্ব আমি কেন নিব সব সময়? শুধু আমার উপর পড়ে থাকিস তুই। বোন, আমি তো তোর কাজ করি, কি করব বল? আমার তো পড়াশোনা চালাতে হবে। আমি কিছু একটা করলে তো আমি... চুপ কর, বেশি কথা বলিস তুই। মুখে মুখে কথা বলা তোর যেন একটা স্বভাব হয়ে গিয়েছে। তুই এখানে পড়ে থাকিস, ঘুমাস, খাস কার ওপর? আমার ওপর। আর তার ওপর আবার আমার মুখের উপর কথা বলিস তুই। বোন, আমি এসব কিছু বলতে চাইনি। আমি শুধু পড়াশোনাটা... চুপ কর, তোর মুখ থেকে কোনো কথাই আমি শুনতে চাই না। তুই এখন থেকে এখান থেকে চলে যা, তোর মুখ থেকে এটা একটা কথাও আমি আর শুনতে চাই না। এভাবে তোকে খাওয়াতে পারবো না আমি। আমরা কি আমার কি কাজ করিস তুই? বোন, তুই রোজ আমাকে যা ইচ্ছা বলিস, আমাকে গালি দিস, আমাকে মারিস, আমাকে দিয়ে সারাদিন কাজ করাস। বিশ্বাস কর বোন, আমি একটু পড়তে পারি না। যখনই তুই বলিস তখনই তোর কাজটা আমি করে দিই। বাড়ি যত কষ্টের কাজ সবগুলো তুই আমাকে দিয়ে করাস। বিশ্বাস কর বোন, আমার পড়াশোনার টাকা আমি নিজে জোগাই, একটা টাকাও আমি তোর থেকে নিই না, এমনকি কখনো চাইও না। আমি তোর জন্য টাকা নিয়ে বসে আছি? আমার স্বামী টাকা ইনকাম করবে আর সে টাকা দিয়ে আমি তোকে পড়াশোনা চালাবো? হ্যাঁ, বাহ, এগুলো ভেবে আছিস তুই এতদিন ধরে? না বোন, আমি এসব কোনো ধরনের কথা বলিনি, আর বলতে চাইও না। তুই আমাকে ভুল বুঝিস না প্লিজ। আমি তোর সব কাজ করে দিব। বল কি করতে হবে তোর? জামা কাপড় কেচে দিতে হবে, যা বলবি আমি সব করে দিব। তোর বাসায় যা আছে সব করে দিব। তারপরও বোন আমাকে... চুপ কর, আর একটা কথাও বলবি না। নিজের ভাইকে ভাই বলে এতদিন ধরে বাড়িতে রেখেছি। আজ 7 বছর ধরে আমি তোকে এখানে রেখেছি, আর তুই এতদিন ধরে এখানে পড়ে আছিস। আর আরে পড়াশোনা কি করবি তুই? পড়াশোনা করে কি লাভ তোর? যা, এই বাসা থেকে বের হয়ে যা। তোর কোনো কাজ নেই। বোন, তুই আমার সাথে এমন করিস না। পৃথিবীতে বাবা মা নেই, তুই আমার একমাত্র বোন, যে আমার আপন মানুষ। তুই যদি আমার সাথে এমন করিস তাহলে আমি কোথায় যাব বল? আমি সন্ধ্যায় কিছু খাইনি, তুই আমাকে রাতের খাবার পর্যন্ত দিসনি, তারপরও তোর প্রতি আমার কোনো অভিযোগ নেই বোন। বোন আমাকে একটা লাঠি দিয়ে বাসা থেকে বের করে দেয়। বাড়িটা আমার বাবারই, কিন্তু বাবা মারা যাওয়ার আগে আমার বোন তার নামে এই বাড়ি লিখে নেয়। পৃথিবীতে আমার কেউ নেই, একমাত্র বোন ছিল, কিন্তু আজকে দেখুন সেও আমার সাথে কেমন করলো। আমার বোন প্রতিদিন আমার সাথে এমন করে, কখনো খাবার দেয় কখনো দেয় না, কিন্তু কখনো আমার অভিযোগ ছিল না। কিন্তু আজকে বোন আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। কি করব জানি না। এই নিষ্ঠুর পৃথিবীতে আপন বলতে আমার কেউ নেই। আসলে আমি পৃথিবীতে যাদের আপন মনে করি তারা কেউ আমাদের আপন নয়। একমাত্র মা বাবা ছাড়া কেউ স্বার্থ ছাড়া আপনাকে ভালোবাসবে না। সবার মধ্যেই একটা স্বার্থ থাকে, কিন্তু মা বাবা বিহীন পৃথিবীতে এমন স্বার্থপর পাওয়া খুব সহজ বিষয়। আর্মিতে ট্রেনিং দেওয়ার জন্য সব কিছু দিয়ে এসেছি। আজকে রেজাল্ট আসার কথা, কিন্তু আজকে বাসা থেকে আমাকে বের করে দিয়েছে। হয়তো আমার জায়গায় অন্য কেউ থাকলে পালিয়ে যেত, কারণ বোন আমাকে দিয়ে সারাদিন কাজ করায়, আর শুধু দিনে একটিবার খাবার দেয়। কেন এমনটা করা যায় না? বোনের টাকার অভাব নেই, অর্থ সম্পদ সব কিছুই আছে। কোথাও আছে না, কথায় আছে না, যখন আপনার নিচের গোড়ার অংশটা নষ্ট হয়ে যাবে তখন পাতাগুলো নিজে থেকেই শুকিয়ে যাবে। আপনাদের পরিচয় কি দেব? ছোটোখাটো একটা পরিচয়। আমি আবির, মা বাবার দ্বিতীয় সন্তান। আমার বড় বোন একটু আগে দেখেছেন আমার সাথে কেমন করেছে। পৃথিবীতে মা বাবা কেউ বেঁচে নেই। আমি একমাত্র মানুষ যে কিনা হত দরিদ্র সন্তান, যার এখনও ঠিকানা বলতে রাস্তা ছাড়া আর কিছুই নেই। নিজের টাকায় পরিশ্রমের ইন্টারটা শেষ করলাম। এরপর সেনাবাহিনীতে ট্রেনিংয়ের জন্য আবেদন করেছি, সব কিছু অ্যাপ্লাই দিয়েছে। এখন শুধু রেজাল্টের আশা বাকি। আপনাদের কথার মধ্যে তখনই আমার ছোট্ট নোকিয়া বাটন ফোনটা বেজে ওঠে। ফোন রিসিভ করতেই তখনই কেউ একজন বলে ওঠে, অভিনন্দন মিস্টার আবির, আপনি আমাদের সব পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং আজকে আপনি আমাদের ক্যাম্পে এসে দেখা করেন।
আল্লাহ তাআলা হয়তোবা আমার কষ্টটা বুঝতে পেরেছে। আমি অনেক খুশি হয়েছি। এখন আমার কাছে কী যে ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। যদি মা বেঁচে থাকতো তাহলে অনেক খুশি হতো। এই কথাটা শুনে ভাবলাম বোনকে শোনালে অনেক খুশি হবে। আমার জন্য অনেক কিছুই করেছে, তাকে কথাটা শোনানোর দরকার। কারণ নিজের বোন যদি একটু মনটা গলে তার। বোনের বাড়ির সামনে আসতেই তখনই বোনের মুখ থেকে শুনতে পাই, আপু চলে গিয়েছে, বেঁচে গিয়েছি, না হলে আমি নিজেই ওকে বিষ খাইয়ে মেরে ফেলতাম। এমন করে বলছো কেন? ও তো তোমার নিজেরই ভাই। ওর সাথে তুমি এমন ব্যবহার করছো কেন? জানি না, আমি নিজের ভাইয়ের সাথে কেউ এমন ব্যবহার করে নাকি? ও আমার নিজের ভাই কি করে হলো? ওকে এতিমখানা থেকে নিয়ে এসেছিল আমার বাবা মা। কি বলছো কি? আমি তো জানতাম না। তাহলে তুমি এতদিন ধরে ওকে কিছু বলনি কেন? আর এমন ব্যবহার করার কারণ কি এটাই? আমার মা বাবা ওকে ভালোবাসতো, মা মারা যাওয়ার পর বাবাও ওকে অনেক ভালোবাসতো, তাই আমার এটা সহ্য হয়নি, তাই আমি আমার বাবাকে বিষ খাইয়ে নিজেই মেরে ফেলেছি। আর সব কিছু আমি লিখে নিয়েছি, কিন্তু আফসোস আব্বু এর আগে ওর নামে সব কিছু লিখে রেখেছিল। তার মানে তুমি বলতে চাচ্ছ এটা তোমার আপন ভাই না? তার জন্য তুমি রোজ এতটা অত্যাচার করতে ওকে, আর কখনো খাবার দিতে না, আর এমন ব্যবহার করতে? বাবা মা ওকে নিজের হাতে খাইয়ে দিত আর আমাকেই খাওয়াতো না। সব সময় খেলনা কিনলেও ওর জন্য একটা, কিন্তু কেন? আমি তাদের সন্তান, ও তো রাস্তা থেকে ঘুরে আসা কোনো এতিম ছেলে একটা। আর এখন আবার মনে অনেক শান্তি লাগছে ওকে বের করতে পেরে। আমার খুব ভালো লাগছে। ও আমার সামনে থাকলে আমার আর সহ্য হয় না, আমার বিরক্তি লাগে। কথাটা শোনা মাত্র বুকের ভেতর বাঁ পাশটা কেমন জানি ব্যথা অনুভব করতে লাগলো। পুরো পৃথিবীটা যেন গোল গোল ঘুরছে, কিছুই ভালো লাগছে না। মাথা প্রচণ্ড পরিমাণ ব্যথা করছে। এটা শোনার পর আমার পুরো শরীরটা যেন নিস্তব্ধ হয়ে যাচ্ছে। নিজের অজান্তেই চোখ দিয়ে পানি পড়তে লাগলো। এতদিন ধরে কাকে ভালোবেসেছিলাম? আমার বোন আসলে আমার নিজের বোন না, আর আমি তাদের নিজের সন্তান ছিলাম না, এতিম একটা সন্তান ছিলাম। তার মানে আমি তাদের আপন কেউ ছিলামই না। শুধু আমাকে মাত্র তারা ব্যবহার করেছে তাদের স্বার্থের জন্য। এক মুহূর্ত ওখানে দাঁড়িয়ে থাকলাম না, দৌড়ে চলে যেতে লাগলাম ওখান থেকে। তখনই হঠাৎ করে একটা জিপ গাড়ির সাথে ধাক্কা লাগে আর আমি জ্ঞান হারাই। আরে ছেলেটা হঠাৎ করে কোথা থেকে গাড়ির মাঝখানে চলে আসলো? ওকে তাড়াতাড়ি আমাদের ক্যাম্পে নিয়ে যাও। ওর একটু ডাটাটা বের কর। কোথা থেকে এসেছে ছেলেটা? হঠাৎ করে গাড়ির সামনে এসে পড়লো। বড় একটা বিপদে পড়লাম তো। স্যার, ছেলেটার নাম আবির। আর অবাক করার বিষয় হচ্ছে, এই ছেলেটা আমাদের ক্যাম্পে আজকে জয়েন হওয়ার কথা, কারণ ওর আজকে থেকে ট্রেনিং শুরু। আর সব থেকে বড় কথা, ও কিন্তু আমাদের রেজাল্টের নাম্বার 1। বলছো কি? অবশ্য আমি এটা অনেকবার দেখেছি। ছেলেটার শারীরিক গঠন এবং কি চলাফেরা সব দিক থেকে ঠিক আছে, কিন্তু কোনো কারণে ছেলেটা খুব কষ্ট পেয়েছে। তার জন্য ও হঠাৎ করে এখানে এসে পড়েছে। আমি আন্দাজ করতে পারছি। কিন্তু স্যার, ও এখনও ভর্তি হওয়ার জন্য ফি জমা দেয়নি। আর যত সময় না জমা দিতে পারবে, অত সময় ধরে ট্রেনিং স্টার্ট করতে পারবে না। চোখ খুলতে নিজেকে একটা তাঁবুতে আবিষ্কার করি। তখনই পাশে দেখলাম অনেকগুলো লোক পিস্তল হাতে, কেউ বন্দুক হাতে দাঁড়িয়ে আছে। প্রথমে ভয় পেয়ে গেলাম। এরপর দেখলাম যে পাশে লেখা আছে সেনাবাহিনীর ট্রেনিং গ্রাউন্ড। তখনই দেখলাম একজন মাঝবয়সী লোক আমার সামনে এসে আমার উদ্দেশ্যে বলে ওঠে, এই যে ছেলে, তোমার তাহলে জ্ঞান ফিরেছে? আমরা তো অনেক চিন্তায় ছিলাম, অনেক ডাক্তার নিয়ে এসেছি তোমার চিকিৎসার জন্য। অবশেষে তুমি সুস্থ হলে। আজকে তোমার ট্রেনিং ছিল। তোমার ভাগ্য ভালো যে আমাদের কাছে পড়েছো, না হলে তো তোমার রেজিস্টারটাও কমপ্লিট হতো না। আমি আসলে অনেক দুঃখিত। আমি আসলে অনেকটা চিন্তায় ছিলাম। হঠাৎ করে কি হলো বুঝতে পারিনি। তোমার পরিবারের কারো তো খোঁজ পেলাম না। তোমাকে তো এখনই এখান থেকে শহরে যেতে হবে, কারণ ওখানে তোমার ট্রেনিং স্টার্ট হবে। তোমার তো এখনো কি ফিজ জমা দেওয়া হয়নি? তাহলে তুমি এখন ফি জমা দাও, তোমার ফ্যামিলিকে ফোন করো। ওনার কথা শুনে আমি চুপ করে রইলাম। আমার এমন নীরবতা দেখে উনি বলে ওঠে, কি হলো? কিছু বলছো না যে? তোমার বাসায় ফোন দাও, বলো যে তুমি সুস্থ আছো। নীরবতা ভেঙে আমি ওনার উদ্দেশ্যে বলে উঠি, আসলে স্যার, আমার পরিবারে কেউ নেই। আমার মা বাবা বেঁচে নেই, তারা মারা গিয়েছে। পরিবারে একমাত্র আমি ছাড়া
আমার আর কেউ নেই। স্যার আমার কথাটা শুনে চুপ করে রইল, কিছু বলছে না। তখন স্যার আমার উদ্দেশ্যে বলে ওঠে, তোমার কথাটা আমার খুব দেরি লেগেছে, খুব কষ্ট পেয়েছি। কারণ মা বাবা বিহীন বেঁচে থাকাটা আমি জানি। আমার ছোটবেলায় বাবা মারা গিয়েছে বা অনেক কষ্টে আমাকে মানুষ করেছে। তাই আমি বুঝি বাবা আর মা হারানো যন্ত্রণাটা বেদনাদায়ক। তুমি চিন্তা করো না, তোমার দায়িত্ব আমি নিলাম। কিন্তু তুমি কি পারবে দেশের জন্য শহীদ হতে, দেশের জন্য কিছু করতে, দেশকে ভালোবাসতে, দেশের জন্য কিছু অর্জন করতে? সব কিছু ভুলে গিয়ে আমি মনোবল শক্ত করে হাত দুটো উঁচু করে স্যালুট দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে ওনার উদ্দেশ্যে বলে ওঠে, জি স্যার, আমি পারবো। আমি সব কিছু করতেই পারবো। আমি দেশের জন্য, এদেশের মাটি রক্ষা করার জন্য সব কিছু করতে পারবো। নিজের জীবনটা দিয়ে দিতেও রাজি আছি আমি এই দেশের জন্য। আমি নিজের জীবনকে বিলিয়ে দেব। এইটাই আমার কাজ, এটা আমার কর্তব্য, এইটাই আমি পালন করব। সাব্বাস, আমি তোমার কাছ থেকে এটাই শোনার আশা করেছিলাম। চলো, রেডি হয়ে যাও। এখনই শহরের উদ্দেশ্যে রওনা দিব। ওখানে তোমার ট্রেনিং হবে, প্রায় 2 বছরের ট্রেনিং। এরপর তোমাকে মিশন দেওয়া হবে। আমি মেজর স্যারের সাথে শহরে যেতে লাগলাম। শহরে এসে পৌঁছালাম। এরপর শুরু হলো আমার ট্রেনিং, আর্মিদের হার্ড ট্রেনিং, যেখানে বেঁচে থাকার শুধু লড়াই। কখন যে কি হয় কেউ জানে না। কেউ ট্রেনিং অবস্থায় মারা যায়, কেউ বা অসুস্থ হয়ে যায়, কারো বা শরীরের কোনো অংশ যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। সব কিছুকে ফেলে দিয়ে নিজের ট্রেনিং আমি চালিয়ে গেলাম। সবার থেকে বেস্ট এবং কি সব দিক থেকে আমি সেরা ছিলাম। মেজর, তোমার ক্যাম্পে আসার সময় একটা ছেলেকে দেখেছিলাম। দুর্দান্ত, ছেলেটার সব দিক থেকে স্কিল ভালো এবং কি কাজ ওনাকে অনেক ফাস্ট। ওকে দেখে মনে হয় ও বড় মিশন কমপ্লিট করতে পারবে। স্যার, আপনি হয়তো বা জানেন যে জঙ্গলের মধ্যে কত শক্তিশালী প্রাণী থাকে, কিন্তু ওই শক্তিশালী প্রাণীর মধ্যে একটা কিন্তু রাজা থাকে। ওই রাজাটা শুধু একাই চলতে পছন্দ করে। তার কিন্তু শক্তি বুদ্ধি দুটাই আছে। হয়তো বা তার থেকে বুদ্ধিমান অনেকেই আছে, কিন্তু শক্তিশালী না। কিন্তু আবার দেখা গেছে তার থেকে অনেক শক্তিশালী আছে, কিন্তু বুদ্ধিমান না। তাই কখনো ওকে যদি আমরা মিশনে পাঠাই, তাহলে ও নিজে একা যেতে পছন্দ করে। অ্যাডমিশনটা সাকসেসফুল করে নিয়ে আসে ও। আমাদের গর্ব, স্যার। তাই নাকি? তাহলে তো ভালোই। তোমার কথা শুনে আর ছেলেটার বায়োডাটা দেখে আমার মনে হয় ছেলেটা একটা সিংহ। এই 2 বছরে ছেলেটার স্কিল এত ভালো হয়েছে যে কি বলবো। তুমি তো ভালো করেই জানো আমাদের এই শহরের মধ্যে একটা নতুন একটা মাফিয়া গ্রুপ এসেছে। ওই গ্রুপটাকে শেষ করতে হবে। তারা বেশিরভাগই অস্ত্র সাপ্লাই করে। খবরটা আমিও পেয়েছি এবং কি সব কিছু ডকুমেন্ট করে আমি রেখে দিয়েছি আপনাকে দিব বলে। কিন্তু আপনি মিশনে কাকে পাঠাবেন তা আমি এখনও চিন্তা করছি। আমি তো একদমই ইমপ্রেস হয়ে গিয়েছি ছেলেটার উপরে। আর কাকে পাঠাবো? ওই ছেলেটাকে পাঠাবো চিন্তা করছি। মিশনের পর ওকে এইখানের মেজর বানিয়ে দেবো। তোমার তো বয়স হয়েছে, এখন না হয় তুমি একটু রিটার্ন হয়ে নাও। স্যার, আপনি আমার অনেক মনের কথা বলে ফেলেছেন। আমি আপনাকে বলতে চাই, ও বলতে পারি না লজ্জায়। কারণ আপনি আবার কি বলেন? আরে না না, লজ্জা কিসের? এমনভাবে তুমিও ভান করছো আমাকে কিছুই বলে না। একসাথে কিন্তু আমরা দুজন ক্লাসমেট ছিলাম। এত ভাব ধরার কিছু আসে না। মিশন শেষ করে শুয়ে আছে। তখনই আমার সাথে আমার সহপাঠী, আমার বন্ধু রাহাত বলে ওঠে, ভাই মিশন শেষ করেছি। এটা কেমন বড় ছিল না, ছোটোখাটো একটা বিষয়। এটা আমরা দুজন হ্যান্ডেল করেছি। কি করবো ভাই, ভালো লাগছে না। মনের মধ্যে শুধু প্রেম প্রেম আসছে। এখন পর্যন্ত একটা প্রেম করতে পারলাম না। রাহাতের কথা শুনে হাসতে লাগলাম। তখন রাহাত আমার দিকে মুখ ঘুরিয়ে বলে ওঠে, আচ্ছা বন্ধু, বলতো তুই কখনো প্রেমে পড়েছিস? প্রেমে পড়লে মানুষের কেমন লাগে একটু বলবি আমাকে? আমি জানি না মানুষের প্রেমে পড়লে কেমন লাগে আর কেমন অনুভূতি হয়, কিন্তু আমার কাছে এমনটা লাগে যদি তুমি কাউকে ভালোবাসো এবং কি কারো প্রেমে পড়ো, প্রথম দেখায় তোমার কেমন অনুভব অনুভব হতে পারে। বন্ধু, তাহলে তো জানার খুব ইচ্ছে। একটু বল না মানুষের কেমন অনুভব হয়। আচ্ছা তোরটাই বল, কেমন অনুভব হতে পারে? আমি জানি না,
কিন্তু এতটুকু অনুভব করি, যদি তার সাথে দেখা হয় বুকের বাতাসটা কেমন জানি না শব্দ করবে, পুরো পৃথিবী নিস্তব্ধ হয়ে যাবে, একটা পাতাও নড়বে না। হঠাৎ করে কেমন একটা ঝড় আসবে আর আমার মুখে বাতাস পেয়ে যাবে। এটা প্রশান্তির বাতাস। পুরো জায়গাটা যেন রোমান্টিক অনুভব ভাবে, যেন মনে হচ্ছে কোনো একটা রোমান্টিক জায়গা আমি দাঁড়িয়ে আছি। বন্ধু, তোর কথা শুনে মনে হচ্ছে এটা তোর সিনেমায় নিয়ে গেছে বন্ধু। এটা সিনেমা না, এটা রিয়েল লাইফ। এগুলো কিছুই হয় না রিয়েল লাইফে। এখানে শুধু টাকা আর মানুষের সৌন্দর্য খোঁজে। হারামি সবগুলো আমার উপর হাসতে লাগলো। আমি আমার মনের কথা বলেছি, এখন হালাগুলো যদি হাসতে থাকে আমি কি করব? বন্ধু, কি এমন হাসার কথা বললি? সবাই তো পা করে এসে উঠলো। শালা দাঁড়া, সবগুলোকে এখন ধরে ধরে এক একটা করে শট মারবো, তখন বুঝতে পারবি কত জানে কত চাল। ওদেরকে আমি দৌড়াতে লাগলাম, তখনই একজন এসে বলে ওঠে, কমান্ডো মেজর স্যার, আপনাকে ডাকতেছেন আবির স্যার। আবির, তোমাকে একটা মিশন দিচ্ছি। এটা দায়িত্ব সহকারে তোমাকে করতে হবে। দায়িত্বটা হলেই তোমাকে ভালো একটা পুরস্কার দেওয়া হবে। উপর থেকে বলা হয়েছে এখানে তোমাকে সরকার সব ধরনের সহযোগিতা করবে। এটা নিয়ে তোমার চিন্তা করা লাগবে না। তোমাকে একটা সরকারি ভার্সিটিতে যেতে হবে, আর ওখানে তোমাকে ছদ্মবেশে স্টুডেন্ট হয়ে যেতে হবে। তোমার ওখানে শুধু খোঁজ লাগাতে হবে যে ওই ভার্সিটির মধ্যে কারা অস্ত্র ব্যবসা করে। ওদের পুরো গ্যাংটা তোমাকে ধরতে হবে। জি স্যার, আমি আপনার অর্ডার অবশ্যই পালন করব। আপনি যে মিশন দিয়েছেন ইনশাল্লাহ আমি ওটা কমপ্লিট করে ফিরব। আর হ্যাঁ, তুমি একা যেও না, সাথে করে রাহাতকে নিয়ে যাও। ওকে সঙ্গে নিয়ে যাও। কখন কি লাগে জানি না। তোমার জন্য আমার চিন্তা হয়, কারণ তুমি আমার ছেলের মতো। সাবধানে থেকো। জি স্যার, কথাটা বলে আমি কেবিন থেকে বের হয়ে যাই। আমি ক্যাম্পে এসে রাহাতকে বলে উঠি, তাড়াতাড়ি করে গোছগাছ করে নেই, আমরা আজকে রাতে শহরের উদ্দেশ্যে যেতে রওনা হব। কেন, কি হয়েছে? হঠাৎ করে শহরে যেতে হবে মানে? আমাদের একটা আবার নতুন মিশন শুরু হয়েছে, আর এটা কোনো এখানে না, এটা শহরের মধ্যে, আর ছোটোখাটো না, অনেক বড় একটা মিশন। এখানে দুজনকে একসাথে কাজ করতে হবে, তাই তুই আমার সাথে চল। আমাদের আবার ছোট মিশন আছে নাকি? যা করেছি সবগুলোই বড়। আর আমাদের মতো 10-20টা গেলে তো ওখানে হেগে দিত, কিন্তু আমরা দুজনেই একাই 100। আরে না, বিষয়টা তেমন না। এখানে আমাদের ছদ্মবেশে যেতে হবে। ওখানে সাপোর্ট আমরা নিজেরাই করতে হবে, কেউ সাপোর্ট দেবে না। তার মানে তোর কথায় কিছুই বুঝলাম না। ফাইলটা রাহাতের কাছে দিয়ে বলে উঠি, এটা ভালো করে পড়ে তারপর রেডি হয়ে নিচে আয়। আমি তোর জন্য অপেক্ষা করছি, তারপর সব কিছু বুঝতে পারবি। ফাইলটা পড়ে আবার মনের মধ্যে লাড্ডু খুলতে লাগলো। অনেকদিন পর আমরা শেষে মেয়ে দেখব। বাহ ভাই বাহ, খুশিতে আমার আত্মহারা হয়ে যাচ্ছে। ভার্সিটিতে আবার স্টুডেন্ট হয়ে এর থেকে খুশির আর কি হতে পারে। আমরা দুজনে রেডি হয়ে ওখানে শহরের উদ্দেশ্যে রওনা দিলাম। প্রায় দীর্ঘ 4 ঘন্টা পর শহরে এসে পৌঁছালাম। এরপর একটা লোক এসে আমাদের একটা বাড়ি দেখিয়ে দেয়। ওখানে রুমের ভিতরে প্রবেশ করে আমরা নিজেদের জিনিস গুছিয়ে নিলাম। ছেলেটা আমাদেরকে ভার্সিটি দেখিয়ে দেয়, এরপর শেষেও চলেও যায়। ভাই, অনেক জার্নি করেছি, আর ভালো লাগছে না। এবার তুই বসে বসে কাজ কর, আমি এখন শুলাম। রাতের খাবার তো খেয়ে এসেছি, প্যারা নেই। আগামীকালকে রেডি হয়ে একদম স্মার্ট বয় হয়ে যেতে হবে ভার্সিটিতে। আজকে তো একটা প্রেম করেই ছাড়বো। এখানে আমরা কোনো ফাজলামো করতে আসিনি, মিশন একটা কমপ্লিট করতে এসেছি। আর হ্যাঁ, ওখানে আমি বোকা ছেলের মতো যাব, যেন মনে হয় আমি সাধারণ একটা ছেলে। তাহলে আমি কি তোর সাথে যাব না? যাবি, কিন্তু তুই আমাকে চিনিস না আর আমি তোকে চিনি না। ওইভাবে তুই অন্য সাবজেক্ট, আমি অন্য সাবজেক্ট। কোনো সাহায্যের প্রয়োজন হলে কল করবি, আর আমি সন্দেহ হলে তোকে জানাবো। তুই ওইগুলো উপরে জানিয়ে দিবি। ঠিক আছে বস, আপনার এখন যা ইচ্ছে। আমি ঘুমালাম। ল্যাপটপের মধ্যে বাকি সবগুলো কাজ শেষ করে আমি ওটা দেখে শুয়ে পড়লাম, কারণ সকালে ভার্সিটিতে যেতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠতেই দেখলাম আব্বু আমার বিছানার সামনে বসে রইল। তখনই আব্বুর উদ্দেশ্যে বলে উঠি, গুড মর্নিং। তোর সাথে আমার কোনো কথা নাই। একটা কথাও তোর সাথে বলতে চাই না, যত সময় না তুই হ্যাঁ বলবি। আরে আব্বু, ন্যাকা বাচ্চার মতো এমন করছো কেন? হয়েছেটা কি সেটা তো বলবে। কি আর করার বাকি আছে, কতগুলো প্রস্তাব এসেছে, বিয়ের একটা প্রস্তাবও রাজি হচ্ছিস না। কি করব আমি তোকে নিয়ে?
আরে আব্বু, নিজের তো পছন্দ হতে হবে। আমাকে কাউকে ভালো লাগবে তখন না নিজেকে বলবো। এভাবে আর কতদিন আমি ধৈর্য ধরবো? তোর বয়সের মেয়েরা বিয়ে করে বাচ্চা কাচ্চা হয়, তাদের বাচ্চা কাচ্চা বিয়ে দিচ্ছে, তোর বিয়ের কোনো খবর নেই। তুই কি করছিস? নিজের পছন্দ অনুযায়ী ভার্সিটিতে পড়াচ্ছিস। আরে আমার টাকার অভাব আছে নাকি? আমার কোম্পানির এত মানুষ কাজ করে, আমার এত কোটি কোটি টাকা, আর তুই পড়াচ্ছিস পড়াশোনা করাতে, তা আবার ভার্সিটিতে? আর আব্বু, আমার অফিস সামলাতে ভালো লাগে না, কি করব, তাই ভার্সিটিতে স্টুডেন্টদের পড়াই। এটা ভালো লাগে তাই করছি। ছোটবেলা থেকে যা ইচ্ছে তাই করেছিস, তোর মা নেই, তোকে আমি কখনো জোর দিয়ে কোনো কিছু বলতে পারি নাই। যা ইচ্ছে মতো করেই যাস। আমার কি ইচ্ছে হয় না নাতি নাতনি নিয়ে একটু খেলাধুলা করতে? আবার শুরু হয়ে গেল সকাল থেকে আব্বুর জ্ঞান জ্ঞান। তোর জন্য শহরে কত বড় বড় বিজনেস ম্যানের ছেলেরা অফার দেয় বিয়ের জন্য, আর সে সিরিয়াল ধরে লাইন ধরে। আমার একমাত্র সুন্দরী মেয়ে কাউকে পাত্তাই দেয় না কেন, আল্লাহই জানে। আরে আব্বু, আমার শুধু সিম্পল দেখতে একটা ছেলে চাই, যে সাধারণ, অতি সাধারণ, এমনকি তাকে আমি নিজের করে রাখবো। কথাটা বলে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হচ্ছে, ভার্সিটির উদ্দেশ্যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। পরনে একটা ঢোলা জামা আর কাঁধে একটা ব্যাগ। হেঁটে যাচ্ছি ঢাকা ভার্সিটি থেকে। ভার্সিটিতে ঢোকার আগে তখনই হঠাৎ করে কারোর সাথে ধাক্কা লাগে। মেয়েটা নিচে পড়ে যেতে লাগলো। তখনই মেয়েটার দিকে তাকালাম। মেয়েটার দিকে তাকাতেই বুকের ভিতরটা কেমন জানি না থুপ করে শব্দ করতে লাগলো। মেয়েটার কাছ থেকে যেন স্লো মোশনে তার ব্যাগটা পড়ে যাচ্ছে। গাছের ফুলগুলো কেমন জানি না নাড়া দিয়ে আমাদের ওপরে পড়তে লাগলো। হঠাৎ করে মেঘ কেমন জানি না ঘেরাও হতে লাগলো। বৃষ্টি চলে আসলো। নিজের অজান্তে আমি আমার হাতটা মেয়েটার কোমরে দিয়ে ফেলি। মেয়েটাকে পড়ে যাওয়ার হাত থেকে বাঁচালাম। মেয়েটার কাজল ভরা আঁখির দিকে তাকিয়ে রইলাম আমি। মেয়েটার চোখে যেন মায়া আছে। একদৃষ্টিতে তাকিয়ে রইলাম। তখনই মেয়েটা এক ঝটকায় ওঠে। আল্লাহ, আপনার জন্য আমি পড়ে যেতে লাগলাম, আর এখন বৃষ্টিও চলে এসেছে, একদম ভিজে গেলাম। সব কিছু আপনার জন্যই হয়েছে। মেয়েটার কথায় আমার ঘোর কাটে। তখনই আমি নিজেকে স্বাভাবিক করে মেয়েটার উদ্দেশ্যে বলে উঠি, আসলে আম সরি, দুঃখিত আন্টি, আমি বুঝতে পারিনি বিষয়টা এমন গড়িয়ে যাবে। আসলে আমাকে মাফ করে দিন। কি আন্টি? এই ছেলে, তোমার মাথায় ঠিক আছে? তুমি কাকে কি বলছো? আমাকে আন্টি বলছো? আমি তোমার বয়সে হয়তোবা 2 থেকে 3 বছরের বড় হব, তাই বলি তুমি আমাকে আন্টি বলো? তো কি করে? আমি কি করব কিছুই বুঝতে পারলাম না। মুখে যা চলে এসেছে তাই বলে ফেললাম। মেয়েটা রেগে ওখান থেকে চলে যেতে লাগলো, আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকলো না। এটা যদি আমার কলেজ লাইফ হতো, তাহলে ছেলেটাকে দেখিয়ে দিতাম আমাকে আন্টি বলার সাহস কি করে পায়। এমনিতে কিউটই আছে। এ কি, আমি আবার ছেলেটাকে নিয়ে এসব ভাবছি কেন? মাথা খারাপ হয়ে গেছে নাকি? কিন্তু বারবার শুধু মাথা দাঁড়াচ্ছে ওই সময়ের বাতাসের বৃষ্টি আর রোম্যান্টিক সিন। বৃষ্টিতে তো ভিজেই গেলাম, আর ক্লাস করাবো কি করে? তাই বাসায় চলে গেলাম। আসলেই তো এমন একটা সুন্দরী মেয়ে যাকে প্রথম দেখায় ক্রাশ খেয়ে ফেললাম। এমন একটা মেয়েকে দেখে ভালো লাগবে, নিজের বয়সে আবার বড়, নিজের সিনিয়রকে দেখে এইভাবে প্রেমে পড়ে যাব কখনো আশাই করিনি। নিজেকে স্বাভাবিক করে নিজেকেই প্রশ্ন করলাম, আরে আবির, এখানে কি করতে এসেছিস আর তুই কি করছিস? এগুলো মাথা থেকে ফেলে দিয়ে নিজের কাজে মন দে। এইসব কিছু ভেবে ভার্সিটির ভিতরে প্রবেশ করলাম। তখনই দেখলাম কিছু বকাটে ছেলে দাঁড়িয়ে আছে। আমাকে ভিতরে প্রবেশ করতে দেখে ওরা নিজেরা, ওই দেখ, একটা মালু আসতেছে, খালাকে দেখে মনে হচ্ছে বল টাইপের, ওকে নিয়ে কাজ করাবে হবে। দেখে বোকাশোকা মনে হয়, আর ভার্সিটিতে নতুন, আগে র্যাগিংটা চালিয়ে নিই, তারপর না হয় বাকি কিছু দেখা যাবে। ভার্সিটির ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করতে তখনই ছেলেগুলো আমাকে ডাকতে। আমি ওদের কাছে যেতে আমার উদ্দেশ্যে বলে ওঠে, কি মনে মনে হয় ভার্সিটিতে নতুন এসেছ? জি ভাইয়া, আমি ভার্সিটিতে নতুন অ্যাডমিশন নিয়েছি। ও মা, চান্দু দেখি কথা বলতে জানে। আমি তো ভেবেছিলাম কথা বলতে পারবে না। রাজু, দেখ চান্দু কি পড়েছে। কিরে, গ্রামের ক্ষেত নাকি? কি পড়েছিস সেসব? দেখে তো মনে হয় গ্রামের কি একটা ছেলে। ভাইয়া, আমি এখানে পড়াশোনা করতে এসেছি, আপনারা আমার সাথে এমন করছেন কেন? চুপ কর মাদার ফাকার, বেশি কথা বলছিস, আর বেশি কথা বললে তোকে কিন্তু গোয়ার মধ্যে ডিম ভরে দেবো। চুপ থাক। ভাইয়া, আপনারা আমার সাথে এমন ব্যবহার করছেন কেন?
ওই আমরা হচ্ছি ভার্সিটির সিনিয়র ভাই, আমাদের সাথে কিভাবে কথা বলতে হয় তুই জানিস না? এই নে, এখানে 100 টাকা দিয়েছি, আমাদের জন্য সিগারেট কিনে নিয়ে আয়। আমার ব্যাগটা ওরা হাতে নিয়ে নেয়। এরপর আমাকে বলে সিগারেট নিয়ে আসার জন্য। আমি ওদেরকে সিগারেটটা এনে দিই। তখন আমার উদ্দেশ্যে বলে, দে এবার সিগারেট খুলে আমাদের মুখে ধরিয়ে দে, না হলে তোকে এখন এখানে মেরে পুঁতে দিব। কি আর করব। আমি চুপচাপ সিগারেটটা খুলে ওদের মুখে দিব। তখনই ওদের মধ্যে কেউ একজন বলে ওঠে, রাজু, প্রিন্সিপাল আসছে, এখান থেকে মালগুলোরে সরা। ক্ষেত সামনে থেকে সর, আর আমাদের সামনে আসলে সালাম দিবি, বিয়াদবি করলে তোকে লাথি দিব। আর হ্যাঁ, যদি দ্বিতীয়বার তোকে নীলার কাছে দেখি তাহলে কিন্তু খবর আছে। তাহলে ওই মেয়েটার সাথে ধাক্কা খেয়েছি, এই মেয়েটা হচ্ছে নীলা। আর এই ছেলেগুলো মেয়েটাকে ভালোবাসে, তার জন্যই আমার সাথে এমন করছে। রাহাতকে একটা কল করলাম। রাহাত কলটা রিসিভ করে বলে, দূরে থেকে সব কিছু দেখেছি বন্ধু, প্রেম তো তোমার মনে মনে, তা আমি জানি। কথা না বাড়িয়ে যা বলছি তাই কর। দুটো ছেলের ছবি পাঠিয়েছি, ওগুলোর খোঁজখবর নেওয়ার চেষ্টা কর। ওদেরকে আমার সন্দেহ হচ্ছে, দেখ। ঠিক আছে, আমি এখনই খোঁজ লাগাচ্ছি, তুই পাঠা। রাহাতকে ছবিটা পাঠিয়ে ভাবছি আর ক্লাস করব না, কারণ এমনিতে বৃষ্টিতে ভিজে গিয়েছি, তাই বাসায় চলে আসলাম। সন্ধ্যায় শুয়ে আছি, শুধু বারবার ওই সময়ে ছেলেটার কথাই মনে পড়ছে। বারবার একই সেম ছেলেটা যখন আমার কোমরে হাত দেয়, যেন পুরো শরীরটা বিদ্যুতের মতো চমকে ওঠে। আমি যেন ছেলেটার দিকে নিজের অজান্তেই তাকিয়েছিলাম। শুধু বারবার বলছে, ছেলেটা কি আমি নিজেও দেখতে পারবো? আগামীকালকেই কি ছেলেটাকে দেখতে পারবো? কেন এমন করছে আমার মনটা? নিজের অজান্তে মেয়েটার কথা ভাবতে লাগলাম, আর কোলবালিশটাকে জড়িয়ে ধরলাম। কেমন জানি না নিজের প্রতি ফিলিংস হচ্ছে। তখন পেছন থেকে ডাক আসে, কিরে বন্ধু, মনে 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 হয় কিছু ভাবছিস, কাহিনীটা কি মামা? কি ভাবছিস একটু খুলে বল না আমাদের। বীরপুরুষ মনে হয় এখন প্রেমে পড়েছে যা মনে হচ্ছে। তুই শুধু শুধু উল্টাপাল্টা ভাবতেছিস, তেমন কিছুই না। তেমন কিছু না, অন্য কিছু তোর মুখে দেখে বোঝা যাচ্ছে। সত্যি করে বল, প্রেমে পড়েছিস নাকি? জানি না, বারবার শুধু মেয়েটার কথা মনে পড়ে, কিন্তু কি বলবো। আর বড় কথা হচ্ছে ও আমার সিনিয়র। ওরে বাবারে, আমার বন্ধু তাহলে একটা সিনিয়র মেয়ের প্রেমে পড়েছে? এটা শুনে তো আমার এখন হাসি পাচ্ছে। যাক, তাহলে আমার কঠোর বন্ধুর অবশেষে প্রেমে পড়েছে, এটাই তো অনেক। তুই শালা শুধু উল্টাপাল্টা কথা, ঘুমিয়ে পড়। আগামীকালকে যে কাজটা দিয়েছি সেটা ঠিকভাবে করতে পারলেই চলবে। করতে পারলে চলবে মানে? আরও ভাই কি বলছিস? সব কাজ করে রেখেছি। ওই ছেলেগুলোর তোর সন্দেহ ঠিক হয়েছে। ওরা অস্ত্র সাপ্লাইয়ের মধ্যে যুক্ত আছে, আর ওরা এমপির ছেলে। তাহলে যে কোনো মুহূর্তে অ্যাকশন শুরু করতে পারি, তাই তুই সব কিছু রেডি রাখিস। ওইটা নিয়ে তোর চিন্তা করা লাগবে না, আমি ওদের কিছু করব আগামীকালকে। এরপর দেখব। বাবা, যত অস্ত্র এসেছে বাইরে থেকে সবগুলো গোডাউনে নিয়ে রেখেছি। এবার খবর এসেছে নাকি আমাদের ধরার জন্য আমাদের ভার্সিটির মধ্যে কোন এক সেনাবাহিনীকে পাঠিয়েছে, আর সে খুব স্পেশাল ফোর্স, তাই সাবধানে থাকিস। ওইটা নিয়ে চিন্তা করা লাগবে না, ও যেমনই হোক না কেন আমাদের থেকে ভয়ানক কখনোই হতে পারবে না। একবার আমাদের হাতের কাছে আসুক, এরপর দেখিয়ে দিব। আরে, ওর এত সাহস এখনো পর্যন্ত হয়েছে বলে মনে হচ্ছে না। আমাদের সামনে আসবে যে একেবারে ওপেনে গুলি করে মেরে দিব। এরপরও সাবধানে থাকিস, কারণ ছেলেটা খুবই নাকি ডেঞ্জারাস। ও সম্পর্কে আমি সব তথ্য জেনে তাদেরকে বলছি। আমাদের কথা যদি একটিবার জানতে পারে তাহলে কিন্তু এখানেই মেরে ফেলবে আমাদের। বাবা, তোমার ওষুধ নিয়ে চিন্তা করা লাগবে না, কিন্তু তোমাকে কিছুদিন ধরে একটা কথা বলবো কিন্তু বলতে পারছি না। আরে তোরা হচ্ছিস আমার একমাত্র সন্তান, তোদের যা ইচ্ছে তাই বল। তোদের সব আবদার আমি পূরণ করব। তোরা কি চাস? কোন মেয়েকে নিয়ে আসবি? তাকে লাগবে আমি এখনই লোকদের বলে দিচ্ছি, তুলে নিয়ে আসবে। আরে না বাবা, বিষয়টা এমন না। আসলে আমি একটা মেয়েকে পছন্দ করি, আমি তার সব দিক থেকে পছন্দ করি। আমি চাই তাকে বউ করে নিয়ে আসতে। এই তোরা কে কোথায় আছিস? আমাদের বাড়িটা সুন্দর করে সাজা। আগামীকালকে আমার ছেলের বিয়ে দেব। আমার ছেলে একটা মেয়েকে পছন্দ করে বল, মেয়েটাকে তুলে নিয়ে আসবো ওর বাসা থেকে। বাবা, মেয়েটা হচ্ছে মেহরাব সাহেবের একমাত্র মেয়ে, নীলা, আমাদের ভার্সিটির ম্যাডাম।
তুই চিন্তা করিস না, আমি তোর বিয়ের প্রস্তাব এখনই নিয়ে যাচ্ছি। এটা তো ওর খুশির সংবাদ। ও আমার বিরোধী করে, কিন্তু যদি আমি একবার বলি অবশ্যই বিয়েতে রাজি হবে, আর না হলে আমার আঙুল কীভাবে বাঁকাতে হয় আমি জানি। সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হচ্ছে ভার্সিটি যাব বলে। কিছুক্ষণ পর রেডি হয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। অফিসের মধ্যে বসে আছি, তখনই দেখলাম অনেকগুলো লোক বন্দুক হাতে আসছে। এরপর দেখলাম এমপি আনোয়ার আমার অফিসের ভিতরে প্রবেশ করেছে। কিন্তু হঠাৎ করে এই শয়তানটা আমার অফিসে কী জন্য এসেছে? তখনই আমার কাছে এসে এমপি আনোয়ার বলে উঠল, আসসালামু আলাইকুম ভাইজান। আমরা তো এখন একটা সম্পর্কের মধ্যে যাচ্ছি, আপনি হতে যাচ্ছি। বুঝলাম না আপনার কথা, ঠিক একটু বুঝিয়ে বলুন। একটি মিষ্টির প্যাকেটগুলো একটু তোদের স্যারের সামনে দে। কিছুক্ষণ পর দেখলাম অনেকগুলো মিষ্টির প্যাকেট আমার অফিসের সামনে এসে রাখলো। আমি প্যাকেটগুলো খুলে দেখি সবগুলোর মধ্যে টাকা আর স্বর্ণ গয়না। এসবের মানে কি? আরে মানে একদম সোজা, আমার ছেলে আপনার মেয়েকে পছন্দ করে। আমার ছেলে চাইলে আপনার মেয়েকে তুলে নিয়ে আসতে পারতো, কিন্তু তা করেনি। আমার ছেলে চায় আপনার মেয়েকে পুত্রবধূ করে আমার বাসায় নিয়ে আসতে। তাই আমি বিয়ের প্রস্তাবে আপনার কাছে এসেছি মিস্টার মেহরাব সাহেব। আপনার সাহস কি করে হয়? আপনি আমার অফিসে এসে আমাকে এমন ধরনের কথা বলেন? আমি কি আপনার বাবার সন্তানের সম্পর্কে কিছু জানি না? আমি সব কিছুই জানি। আর টাকা এসব কাকে দিচ্ছেন? আমার টাকার অভাব নেই। আর এসব দিয়ে কি বোঝাতে চাচ্ছেন? এখনই আমার অফিস থেকে বের হন, না হলে আমি এখনই পুলিশকে জানাতে বাধ্য হব। কুল ডাউন মিস্টার মেহরাব সাহেব। আপনি হয়তো বা ভুলে যাচ্ছেন আমি এই শহরের এমপি, আর পুলিশের ভয় দেখাচ্ছেন। আমার কতগুলো পকেটে থাকে, ওরা আমাকে না আপনাকে নিয়ে যাবে। ঠিক আছে, এই অপমানের বদলা আমি আপনার কাছে থেকে অবশ্যই নিব। ভার্সিটির মেন গেট দিয়ে প্রবেশ করলাম। তখন দেখলাম ওই দিনের বকেটের ছেলেগুলো দাঁড়িয়ে আছে, আমাকে দেখে ডাক দেয়। তখন আমি ওদের কাছে গেলাম। আমাকে দেখে ছেলেগুলো হাসতে লাগলো। এরপর আমার উদ্দেশ্যে বলে ওঠে, কিরে খেতে এসেছিস? তাহলে তোর জন্যই তো অপেক্ষা করছিলাম। তাহলে চলে এসেছিস, তাহলে বল এখন তোকে কী শাস্তি দেওয়া যায়? ভাই আমি তো কিছুই করি নাই, তাহলে কেন আমাকে এমন করছেন? কিছু করিসনি মানে আমাকে দেখার পর সালাম দাস নাই? আচ্ছা ঠিক আছে, তোকে মাফ করে দিব। শুধু বেশি না, এই যে কাগজটা ওই মেয়েটাকে দিয়ে আসবি। আমার হাতে একটা কাগজ দিয়ে ছেলেটা একটা গাড়ির সামনে মেয়েটাকে দেখিয়ে দেয়। ওই যে দেখ গাড়ি থেকে নামছে মেয়েটা, যা মেয়েটাকে গিয়ে কাগজটা দিয়ে আয়, তাহলে সুন্দর করে তোকে আমি ছেড়ে দিব। আমি কিছু বললাম না, মাথা নিচু করে মেয়েটার কাছে গেলাম। মেয়েটার কাছে গিয়ে কাগজটা দিলাম। কাগজটা দিয়ে বলবো যে, গাড়ি থেকে নামতেই তখনই দেখলাম একটা ছেলে আমার সামনে একটা কাগজ নিয়ে আসে। কাগজটা পড়তেই লেখা আছে, এই তুমি অনেক হট। এটা পড়া মাত্রই আমার মাথা প্রচণ্ড পরিমাণে গরম হয়ে যায়। তখনই ছেলেটাকে কাগজের মধ্যে কি লেখা আছে জানি না, মেয়েটার দিকে আমি তাকাইনি। তখনই মেয়েটা কাগজটা পড়ে। ঠাস করে আমাকে কিছু বলতে না দিয়ে মেয়েটা নিজে বলে ওঠে, তুই এত খারাপ আমি জানতাম না, এত বেয়াদব আমি ভেবেছিলাম হয়তো বা ওই দিন ভুলবশত তোর সাথে ধাক্কা লেগেছে, কিন্তু তুই যে এতটা নির্লজ্জ আমি ভাবতে পারিনি। তোর মনে এত নোংরা। আসলে আমি কিছু। চুপ, একটা কথাও বলবি না। তোর মতো বেয়াদব ছেলে আমি কখনো দেখিনি। মেয়েটা আমাকে দুটো থাপ্পড় দিয়ে শেষ ওয়ার্নিং দিয়ে ওখান থেকে চলে যায়। মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। দেখলাম ছেলেগুলো হাসতে লাগলো। আমি কিছু বললাম না, এটা গাছের নিচে বসে রইলাম। আশেপাশে কেউ নেই। তখন রাহাতকে কল করলাম। ছেলেগুলো মাত্র বের হলো, আমি ওদের কিছু করেছি। ওদের আসল আস্তানাটা খুঁজে দেখছি। ঠিক আছে, তুই ওদের আসানাটা খুঁজে দেখ। একদিনে সব মিশন কমপ্লিট করতে হবে আমাদেরকে। রাহাত কলটা কাটতে তখনই মেজর স্যারের কল আসে। ফোনটা রিসিভ করলাম। আমি খবর পেয়েছি ওরা গোপন সূত্র জেনে গেছে তুমি যে ওই ভার্সিটিতে গেছো, কিন্তু লোকটাকে তারা জানে না। কিন্তু তুমি সাবধানে থেকো, ওরা নাকি অস্ত্র নিয়ে সবাই ভার্সিটির ভিতর আছেই। আর 10 তারিখের ভিতরে নাকি বড় ধরনের একটা ওরা হামলা চালাতে পারে, তাই তুমি সাবধানে থেকো। আপনি ওষুধ নিয়ে চিন্তা করবেন না, আমি সব কিছু ঠিক করে নেব। ছেলেটার এমন কর্মকাণ্ডখানায় আমার মাথাটা প্রচণ্ড গরম হয়ে যায়। ছেলেটার প্রতি এখন ঘৃণা জন্মাচ্ছে। ছেলেটাকে ভালো ভেবেছিলাম, কিন্তু এতটা ছেলেটা যে খারাপ হবে ভাবতেই পারিনি। উপরে দেখে যত সাদাসিধা মনে হচ্ছিল, ভিতরে দেখি শুধুই নোংরা। কিরে রনি, কী হয়েছে ভাই?
মন খারাপ করে বসে রইলি কেন? তুই যে আজকে ক্যাম্পাসের ভেতরে দেখলাম না তোকে। ভাই আব্বু নাকি বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিল, ওর আব্বু নাকি বিয়ের প্রস্তাবটা মেনে নেয়নি, আর ওকে আমি অনেকবার প্রপোজ করেছি, নীলাও আমার ভালোবাসা গ্রহণ করেনি। আমার কিছু ভালো লাগছে না। ভালোবেসে কোনো কিছু না পেলে তো অবশ্যই জোর করে নিতে হয়। ওকে তুলে নিয়ে আসবো, চল আজকেই। আপনি ওসব নিয়ে চিন্তা করবেন না, আমি সব কিছু ঠিক করে নেব। আমি আমার ক্লাসের ভিতরে প্রবেশ করলাম। কিছুক্ষণ পর দেখলাম ক্লাসের ভিতরে একটা মেয়ে প্রবেশ করছে। মেয়েটা শাড়ি পরেছে। মেয়েটার দিকে তাকাতে আমি ক্রাশ খেলাম। আর মেয়েটা যে অন্য কেউ না, ওই সময়ের মেয়েটা। আমি তখনই চোখ নামিয়ে নিলাম। মেয়েটার সৌন্দর্য আসলে চাঁদের থেকেও অনেক বেশি। মেয়েটা ভিতরে এসে আমাকে দেখে রাগী গলায় আমার উদ্দেশ্যে বলে ওঠে, এই ছেলে, তুমি দাঁড়াও। তোমার মতো ছেলে আমার ক্লাসে থাকতে পারবে না। আমি যতদিন এখানে ক্লাস করাবো তুমি একটা দিনও এখানে থাকবে না। আমার ক্লাস থেকে এখনই বের হয়ে যাও। আমার আর বুঝতে বাকি রইল না যে মেয়েটা আমাকে কথাগুলো বলছে। ও আমাদের ভার্সিটির ম্যাডাম। আমার দিকে আশেপাশে যত ছেলে মেয়ে আছে সবাই তাকিয়ে আছে। সব স্টুডেন্ট আমাকে এলিয়েনের মতো দেখছে। আমি মাথা নিচে করে ক্লাস থেকে বের হয়ে গেলাম। হঠাৎ করে আবিরের উপরে এভাবে রেগে গেল কেন ম্যাডাম? কিছুই তো বুঝলাম না। ছেলেটাকে দেখার পর মাথা যেন গরম হয়ে গেল, কিন্তু ছেলেটার মুখ দেখলে মনে হয় না যে ও এমন কাজ করতে পারে। ওকে দেখে খুবই ইনোসেন্ট লাগে, কিন্তু কেন এমনটা লাগছে বুঝতে পারছি না। নীলা এখনই মনে হয় বের হবে। সোজা কথায়, যেহেতু কাজটা হয়নি তাহলে অবশ্যই আঙুলটা বাঁকা করতে হবে। ক্লাস শেষ করে আমি বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম, তখনই আমার সামনে এসে দাঁড়ালো রাজু আর রনি। দুজনের সামনে এসে বলে, না ম্যাডাম, আমি আপনাকে অনেকবার বলেছি আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আপনি তো দেখি আমার কথার পাত্তাই দেন না। তোমার কথাটা বলতে লজ্জা লাগে না? তুমি আমার স্টুডেন্ট আর তুমি আমাকে এইসব ধরনের কথা বলছো? গালে থাপ্পড় মেরেছেন, সমস্যা নেই। ভালোবাসার মানুষের হাতের ছোঁয়াটাই আমার কাছে অনেক কিছু। তুই এত পাগল হলি কেন ভাই? তুই ওকে তুলে নিয়ে চল। তোমরা আমার রাস্তা ছাড়ো। না জান, তুমি কি বলছো? আমি কি তোমাকে ছেড়ে দেওয়ার জন্য এখানে রাস্তা আটকেছি নাকি? রনি ছেলেটা খুবই খারাপ, অনেক মেয়েকে ধর্ষণ করেছে। আমার পিছনে প্রায় 2 বছর ধরে পড়ে আছে। আমি ওকে পাত্তা দিচ্ছিলাম না, কিন্তু আজকে হঠাৎ করে আমায় রাস্তায় আটকিয়ে ওই সব বাজে কথা বলছে। তখনই রনি বলে ওঠে, আসলে কি বলবো, যখনই তোমার শরীরকে দেখি আমি আমার লোভ সামলাতে পারছি না। আমি চাই শুধু একটি রাত হলেও তোমাকে আমার বিছানায়। তোমার এই সৌন্দর্য, তোমার এই রূপ আমার আর নিতেই পারছি না জান। কিন্তু তোমার মতো এমন মেয়ে জীবনে কখনো দেখিনি। বিশ্বাস করো, তুমি কোনো নায়িকার থেকে কম না। কথাটা শোনা মাত্র শরীরের মধ্যে আমার রক্ত মাথায় চেপে ওঠে। আমি একটা থাপ্পড় দিতে চাইলে আমার হাতটা ধরে ফেলে। পেছন থেকে রাজু আমার মুখটা চেপে ধরে, আমাকে নিয়ে যেতে লাগলো। সামনের দিকে দেখলাম যে নীলা ম্যাডামকে ওই বকারি ছেলেগুলো নিয়ে যাচ্ছে। আমি ওদের সামনে দাঁড়াতে আমাকে দেখে বলে ওঠে, এই খ্যাত এখানে দাঁড়িয়ে আছিস কেন? এখান থেকে সর। প্লিজ আমাকে বাঁচাও। বেচারা একটু আগেই ওর হাতে থাপ্পড় খেয়েছিল না। আসলে কি বলবো জান, এই কাগজটা আমি লিখে ওর কাছে পাঠিয়েছিলাম। আসলে ও একটা গাধা। তাহলে আসলেই সত্যি ওই ছেলেটা এটা লিখে দেয়নি, ওরাই এমনটা করেছে। এই গাধা, এখানে কেন দাঁড়িয়ে আছিস? যা সামনে থেকে সর। ভাই, আপনারা ওনাকে কেন এভাবে ধরে নিয়ে যাচ্ছেন? উনি তো আপনাদের ম্যাডাম, তাহলে এমন কেন করছেন? ওই শালা মাদার, এখানে তুই দাঁড়িয়ে আছিস আবার এসব কথা বলছিস? তোর তো সাহস কম না? এই রাজু, যা হকি স্টিকটা নিয়ে আয়, ওকে 2-1 বাড়ি মেরে মাথাটা ফাটিয়ে দিত। রাজু আর রনি ওরা দুজন আমাকে মারার জন্য তেড়ে আসে একটা হকি স্টিক নিয়ে। তখনই রাজু আমাকে একটা বাড়ি দেয় হকি স্টিক দিয়ে, আর হকি স্টিকটা ভেঙে যায়। ওরা দুজনের মুখের দিকে তাকিয়ে রইল। কিরে ভাই, ওর শরীরটা লোহার মতো শক্ত নাকি? আমাদের এই হকি স্টিকটা ভেঙে গেল কি করে? নাকি ওটাই পুরনো হয়ে গেছে? ওদের গায়ে আমি এখন হাত তুলতে পারবো না, কারণ এখন যদি আমি কিছু করি তাহলে সবাই সন্দেহ করবে। অভিনয় করে আমি ওদের উদ্দেশ্যে বলে উঠি, ভাইয়া আমাকে মারেন, কিন্তু প্লিজ ওনাকে ছেড়ে দিন। উনি একজন মেয়ে মানুষ, ওনার সর্বনাশ করবেন না প্লিজ। ওই শালাকে মারতো। ওরা দুজন আমাকে মারতে লাগলো। ওরা মারতে মারতে দুজন হাঁপিয়ে গেল। ওরা তো জানে না ওরা আমাকে যেটা মারছে ওটা আমার প্রতিদিনের হোমওয়ার্ক।
আবির আমাকে বাঁচাতে নিজে মায়ের খাচ্ছে। আমি এর জন্য পুলিশকে কল করতে কিছুক্ষণের মধ্যেই পুলিশ চলে আসে, এসে ওদেরকে ধরে নিয়ে যেতে লাগলো। আর যাওয়ার সময় বলে ওঠে, শালা ফকিরের বাচ্চা, তোর জন্য আজকে এমনটা হয়েছে। তুই শুধু অপেক্ষা কর, তোর কি অবস্থা করি তুই দেখবি। আমার মাথা ফেটে রক্ত বের হচ্ছে। এমন অবস্থা দেখে নীলা পাগলের মতো আমাকে ধরে একটা রিকশা নিয়ে হসপিটালে নিয়ে যায়। আবিরকে ধরে আমি হাসপাতালে নিয়ে যেতে লাগলাম। আমার কাছে কেমন জানি না কষ্ট লাগছে, মুখটা কেন জানি না ফেটে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে আমি আবিরকে নিয়ে হাসপাতালে পৌঁছে গেলাম। এরপর ডাক্তাররা ওকে অপারেশন থিয়েটারে নিয়ে যায়। ডাক্তাররা আমাকে কেবিনে নিয়ে যায়। কিছুক্ষণ পর একটা মেয়ে ডাক্তার আছে। এরপর উনি আমার জামাটা খুলে পুরো শরীর দেখে অবাক হয়ে তাকিয়ে রইল এবং কি বলে, আপনার পুরো শরীর দেখে মনে হয় না আপনি কোনো সাধারণ মানুষ। আপনার গায়ের মধ্যে অন্তত না হলেও 10টা গুলির চিহ্ন আছে। আর না, তেমন কিছু না, এগুলো ছোটোবেলার আঘাত, এমন কিছুই না। আপনি জবাব দেন, আমি আসলে সাধারণ একজন মানুষ, তেমন কিছুই না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমার সামনে এভাবে বলার প্রয়োজন নেই। আমি তোমার চিহ্ন দেখে বুঝতে পেরেছি তুমি একজন সিক্রেট ফাইটার। কিছুক্ষণ পর ডক্টর আসলে ওনাকে জিজ্ঞেস করি, আচ্ছা ডক্টর, আবিরের কি অবস্থা? এখনো ঠিক আছে তো? চিন্তার কোনো বিষয় নেই, তেমন কিছু না, হালকা আঘাত পেয়েছো, সুস্থ হয়ে যাবে। আমি বসে আছি, তখনই দেখলাম নীলা ম্যাডাম ভিতরে প্রবেশ করতে। আমাকে দেখে দূরে আমার কাছে এসে উনি বলে ওঠে, আসলে আমি সরি ওই সময় তোমার সাথে এমন ব্যবহারের জন্য। আর আজকে তুমি আমার এত বড় সাহায্য করেছো, তার জন্য তোমাকে আমি সারা জীবন ঋণী হয়ে গেলাম। আর না, এইসব কেন বলছেন? আমি আপনার স্টুডেন্ট আর আপনি আমার ম্যাডাম। আমার একটা কর্তব্য ছিল, তাই আমি এটা পালন করেছি। আবির মুখে যেন ম্যাডাম শুনলে আমার খুব খারাপ লাগে। আমার কেন জানি না ওর প্রতি দুর্বল লাগে। আমি কথাটা বলতে নীলা আমার মুখটা চেপে ধরে। তখনও বলে ওঠে, প্লিজ তুমি আমাকে ম্যাডাম বলে রাখবে না, আর আপনিও বলবে না, বুঝতে পেরেছো? এখন থেকে তুমি আমাকে নীলা বলে রাখবে, আর তুমি বলেই রাখবে, ঠিক আছে? কিন্তু আপনি তো আমার বয়সে বড় হবেন, তাহলে যদি আমি তুমি করে বলি তাহলে কি মানুষে আমাকে আর কিছু বলতে না দিয়ে তখনই আবারও বলে ওঠে নীলা ম্যাডাম, ভার্সিটির ভিতরে মানে ক্লাসের ভিতরে ছাড়া তুমি অন্য কোথাও আমাকে ম্যাডাম বলবে না, এটাই আমার শেষ কথা। না হলে কিন্তু অনেক খারাপ হয়ে যাবে আবির। আমি আপনার কথা বুঝলাম না। আমরা আজকে থেকে বন্ধু। হাত বাড়িয়ে কথাটা বলল নীলা। আমি আর কী করব, নিজে হাসি খুশিভাবে মেনে নিলাম, কারণ কেমন জানি না আমি একটু দুর্বল নীলার প্রতি। আচ্ছা আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি, এই নাও। নীলা আমাকে নিজের হাতে খাইয়ে দিল। ও আমাকে খাইয়ে দিয়েছে। আমার মধ্যে কেমন একটা ফিলিংস হচ্ছে, বোঝাইতে পারবো না। আবির শালা দেখি মেয়ে নিয়ে আসে, আমার কোনো পাত্তাই নেই। তাই আমি কে একটা কল করলাম, তখন আবির ফোনটা রিসিভ করলো। রাহাত বল, আমি তো হসপিটালে। হ ভাই, আমি জানি তুই কোথায় আছিস আর কি করছিস। তোর মতো মানুষ হসপিটালে যাবে? ভাই এটা আমাকে এগুলো বোঝানোর প্রয়োজন নাই। আমরা এজেন্ট, আমাদের কাছে কিছু লুকাতে নেই ভাই। তোরা লুকাবি আর আমরা বুঝতে পারবো না। সামনে দাঁড়িয়ে আছে, তাই আমি কিছুই বললাম না। হারামজাদা নিজের মতো করে আমাকে অপমান করে যাচ্ছে। হারামজাদা, বেঁচে গিয়েছিস শুধু নীলার সামনে ছিল বলে। তোমার পরিবার কি কল করেছিল? না, আসলে আমার পরিবারে কেউ নেই, আমার একটা বন্ধু আছে, ও কল করেছিল। ও আচ্ছা, সরি, আমি জানতাম না। নীলার সেবা যত্নে আমি সুস্থ হয়ে যাই। এরপর আমাদের বন্ধুত্ব আস্তে আস্তে গভীর হতে লাগলো। আমি জানি না আমি কিভাবে যে আবিরের প্রতি এতটা দুর্বল হয়ে গেলাম। যতক্ষণ না আমি ওকে দেখি আমার ভালোই লাগে না, কেন জানি না আমি এতটাই দুর্বল হয়ে গেলাম ওর প্রতি। অনেকদিন ধরে রাজু আর রনি ওদেরকে দেখছি না। ওরা মনে হয় বাইরে থেকে অস্ত্র আনতেছে, আমাদেরকে একসাথে অপারেশন করতে হবে। এসব কথা ভাবতেছিলাম যখনই হঠাৎ করে পেছন ঘুরে তাকিয়ে দেখি রাহাত। কি ভাই, কাজের তো কোনো খবর নেই। প্রেমের তো খবর ঠিকই আছে। এখানে এসে যে তুমি প্রেমে পড়বে মামা, এটা আমি তো ঠিকই বুঝতে পেরেছি। অবশেষে তুমিও প্রেমে পড়েছো, ভার্সিটির ম্যাডামের প্রেমে, দাও আবার সিনিয়র। আল্লাহ, আমাদের কপালে কি একটাও জুটবে না? কপালে না থাকলে ঘি ঠকঠকালে হবে কি? দে ভাই, তোদেরই তো এখন দিন। না আমাদের সাথে মস্কারি করার কর ভাই, এখন সময়, তাই করেই যা। যাই হোক, ওখানে কাজগুলো আমি মিটিয়ে রেখেছি, যে কোনো মুহূর্তে আমরা মিশনে যেতে পারি। আর হ্যাঁ, আমি এতটুকু তথ্য পেয়েছি যে ওরা নাকি তোকে মারার জন্য যে কোনো মুহূর্তে আসতে পারে, কিন্তু আমি এর আগে সব প্ল্যান করে রেখেছি।
আমি আর রাহাত দুজন কথা বলছি, তখনই দেখলাম ভার্সিটির মেইন গেট দিয়ে কেউ প্রবেশ করছে। পরনে নীল শাড়ি, মুখের দিকে তাকাতেই ক্রাশ খেলাম, কারণ এটা যে নীলা। ওকে এতটা সুন্দর লাগছে শাড়িতে বলে বোঝাতে পারবো না। আমি নীলার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। তখনই রাহাত বলে, আমি গেলাম, ঠিকভাবে তুই ভাবিকে দেখে শুনে ডাক। তুই শালা তেমন কিছুই না, আমরা শুধু বন্ধু। এর মধ্যে নীলা চলে আসে, এসে আমার হাতটা জড়িয়ে ধরে একপাশে বসে এরপর বলে ওঠে, কি হয়েছে আবির? তোমাকে অনেকক্ষণ ধরে কল করছি, ফোন রিসিভ করছো না। এখানে বসে কি করছো শুনি? না এমনি বসেছিলাম, কি আর করবো, আর ফোন সাইলেন্ট ছিল তাই খেয়াল করিনি। আবির তুমি জানো, তুমি যেভাবে চলো আমার কাছে বেশ ভালো লাগে। তুমি এমন নর্মালি চললে আমার কাছে বেশ ভালো লাগে। আর তুমি এমন কেন? তোমার চোখ দুটো খুবই মায়াবী। নীলার কথায় মুচকি হাসি দিলাম, চুপ করে রইলাম। এরপর আমি ওর উদ্দেশ্যে বলে উঠি, আরে আশেপাশে টিচারগুলো দেখছে আমাদেরকে, এগুলো দেখলে কি ভাববে যে একটি স্টুডেন্টের সাথে ভার্সিটির ম্যাডাম কীভাবে এভাবে ক্লোজ হয়ে কথা বলে, তার উপর তুমি হাত ধরে রেখেছো। তো কি হয়েছে? কে কি ভাবছে এসব আমি কেয়ার করি না। তুমি চুপ থাকো তো। 1 মিনিট, তুমি এখানে বসে মেয়েদেরকে দেখছো তাই না? আর যদি মেয়েদেরকে দেখো তাহলে কিন্তু মাথা ফাটিয়ে দেবো। নীলা সবসময় এমন কিছুই বলে যে আমি যেন কোনো মেয়ের সাথে কথা না বলি, কারোর দিকে যেন না তাকাই, আর আমি কারোর সাথে যেন কথা না বলি। আমার এই ছোট্ট ফোনটা ও চেক করতে হবে। আবির চোখ বন্ধ করো, তোমার জন্য আমি একটা গিফট নিয়ে এসেছি। আমি চোখ বন্ধ করতেই তখন নীলা আমার হাতে একটা প্যাকেট দেয়। আমি প্যাকেটটা হাতে নিয়ে ওর উদ্দেশ্যে বললাম, এখানের মধ্যে কি আছে? তোমার জন্য সারপ্রাইজ। তুমি কি ফোন চালাও? আমার ভালো লাগে না। এখন তুমি চেক করে দেখো তো এখানে কি আছে। আমি প্যাকেটটা খুলে দেখি ওখানে একটা স্মার্টফোন আছে, মানে বলতে গেলে আইফোন, নতুন ভার্সন। আমি দেখে ওর উদ্দেশ্যে বলে উঠি, এটার কি বেশি প্রয়োজন ছিল? আমার কাছে তো একটা সাধারণ ফোন আছে, আমি ওটাই ইউজ করি, আর ওটা ইউজ করতে আমার পছন্দ। এখন থেকে তুমি এটাই ইউজ করবে, আমার এটাই কথা, আর কোনো কথা শুনতে চাই না। আমাদের কথার মধ্যে নীলা কখন যে আমার কাঁধে মাথা রাখলো বুঝতেই পারলাম না। আমাদের ঘনিষ্ঠতা যেন দিন দিন বেড়েই যাচ্ছে। জানো আবির, তোমাকে একটা কথা বলবো কিন্তু বলতেই পারি না। ঠিক আছে, তাহলে মনের ভিতর রেখে দাও, বন্দি করে বলার কি দরকার? কথাটা বলতে কেন জানি না নীলা রেখে যায়। এরপর আমাকে 2-3টা কিলকুচি দিতে লাগলো। আচ্ছা সরি বাবা, আর বলবো না। অনেক হয়েছে বাবা, আমি আর সহ্য করতে পারছি না। ওই মায়াটাকে তুইলা নিয়ে অবশ্যই আনতে হবে আমাদের এখানে। সব কাজ শেষ, এখন আমরা অস্ত্রোপচার করব। তার এখনও বাকি আছে, কিন্তু আমার ভালো লাগছে না। ওই মায়াটাকে আমার চাই। তুই চিন্তা করিস না, ওকে আমরা আজকের মধ্যেই তুলে নিয়ে আসবো। ভার্সিটিতে খোঁজখবর নিয়ে দেখেছি, ওই মায়া ওই খ্যাত ছেলেটার সাথে এখন থাকে, ওর সাথে এখন ইটিস পিটিস করে। দুজন এখন ভালো সম্পর্কের মধ্যে জড়াইছে। দুইটাকে তুলে নিয়ে আসতে হবে। 2 টাকা আমাদের আস্তানায় নিয়ে আসতে হবে, একেবারে অস্ত্রের সাথে। ওদেরকেও সালাম করে দিতে হবে। আচ্ছা আবির, কেউ তোমাকে মারলে তুমি চুপ করে থাকো কেন? তোমার শরীর দেখে তো মনে হয় না যে তুমি সাধারণ ছেলে। তারপরে তুমি দেখো কত বোকা চোখে একটা ছেলে। আসলে মারামারি করতে আমার ভয় লাগে, তাই মারামারি করি না। তুমি এত বোকা কেন যে যা বলে সব কিছু শুনে নিজের মধ্যে কিছু নেই নাকি? না তেমন কিছুই না। তখন একটা মেসেজ আছে যে আজকে হামলা হতে পারে, তাই আমি নীলাকে বললাম, আজকে আমি ক্লাস করতে পারবো না, বাসায় যেতে হবে, কারণ আমার বন্ধু এসেছে। তাহলে আমিও আজকে ক্লাস করাবো না, তোমার সাথে তোমার বাসায় যাব। এই না না, আমার বন্ধু কি মনে করে, যাওয়া যাবে না। তুমি পরে একদিন আসবে, সমস্যা নেই। আমার ইচ্ছে আমি তোমাকে রান্না করিয়ে দেব। কিছু বলছো নাকি? কথাটা নিজের মনেই বললাম। কেন বোঝে না আবির, আমি ওকে ভালোবেসে ফেলেছি। আমি বাসা যাওয়ার উদ্দেশ্যে ক্যাম্পাস থেকে বের হলাম। তখনই একটু সামনে যেতেই দেখলাম একটা মেয়ে বসে আছে রাস্তার একপাশে আর ভিক্ষা করছে, চুলগুলো ছাড়া। আমি একটু সামনে যেতেই মেয়েটার দিকে তাকাতে আমার জন্য পায়ের নিচ থেকে মাটি চলে যেতে লাগলো, কারণ আমার সামনে যে দাঁড়িয়ে আছে সে মানুষটা অন্য আর কেউ না, আমার নিজেরই বোন, যে আমাকে একসময় বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল, সেই বোন। কিন্তু আজকের এমন দুর্দশা আমি কখনো কল্পনা করতে পারিনি। সাহেব, আমাকে 2টা টাকা ভিক্ষা দিবেন? 2 দিন ধরে কিছু খাইনি, আমাকে 2টা টাকা ভিক্ষা দিন। আল্লাহ পাক ছাড় দেন, কখনো ছেড়ে দেন না।
ভালো করে তাকিয়ে দেখি এটা আমার ভাই আবির। আমি ওকে দেখে হামা করে কান্না করে দিলাম, পা দুটো জড়িয়ে ধরে বলে উঠি, ভাই আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমি অনেক বড় ভুল করেছি, আমি পাপিষ্ঠ, আমি পাপী, আমার গুনাহগার, আমি তোর সাথে অন্যায় করেছি, আমি সেই অন্যায়ের শাস্তি আমি আজকে পাচ্ছি, তুই আমাকে ক্ষমা করে দে, না হলে আমি যে মরেও শান্তি পাবো না। তোর এমন অবস্থা কি করে হলো আমাকে বল। আমার স্বামী আমাকে ধোঁকা দিয়েছে, ও একটা অন্য মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছে, আমাকে বাসা থেকে বের করে দিয়েছে, তাও আবার সব কিছু ওরা নিজেরা দখল করেছে, আমাকে তাড়িয়ে দিয়েছে, ওরা আমাকে রাতভর অনেক অত্যাচার করেছে। ওর কথা শুনে আমি খুব কষ্ট পেলাম। এরপর ফোন দিয়ে রাহাতকে বললাম আমার বোনকে ভালো একটা হসপিটালে নিয়ে যেতে। এরপর সব কিছু বুঝিয়ে দিলাম যেন ওখানে সব কিছু ঠিক করে দেয়, আমার বোন যেন আমার নিজের জায়গায় যেতে পারে। ভাই তুই আমাকে ক্ষমা করে দে, আমি অনেক বড় ভুল করেছি। না রে, আমি তোকে সেদিনই ক্ষমা করে দিয়েছি, যেদিন আমি বুঝতে পেরেছি মানুষের একটা গুণ, সেটা হচ্ছে গিয়ে ক্ষমা করে দেওয়া। এই জিনিসটা যার মধ্যে থাকবে সে মানুষটা কখনো বিপদ হয় না। তুই অনেক ভালো মানুষ রে, আমি কখনো এটা আশাই করিনি যে আমি এতটা খারাপ, এতটা নির্লজ্জ একজন মানুষ। আমি বাসায় চলে আসলাম, বাসায় এসে খাওয়া দাওয়া করে ঘুমালাম, তখনই নীলার কল। আবির আগামীকালকে খুব সকাল সকাল চলে এসো, তোমার সাথে আমার কিছু কথা আছে, তোমাকে কিছু কথা বলতে চাই, আমার নিজের মধ্যে লুকিয়ে থাকা কিছু কথা। আমি ভাবতেছি নীলাকে সব কিছু খুলে বলবো যে আসলে আমি সাধারণ মানুষ না, আমি একজন সেনাবাহিনী, এমনকি আন্ডারওয়ার্ল্ডের একজন এজেন্ট। নীলা, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। আবিরের মুখে আমার কথা শুনে কেন জানি না ভালো লাগা শুরু করলো। আব্বু আবিরের সম্পর্কে সব কিছুই জানে, এমনকি আব্বু অনেক পছন্দও করে আবিরকে। নীলার সাথে আরও কিছু সময় কথা বলে কলটা কেটে দিই। এরপর আমি ঘুমিয়ে পড়ি। আজকের মধ্যে আমাদেরকে আশ্রয় সাপ্লাই করতে হবে, নাহলে কিন্তু অনেক বড় সমস্যা হয়ে যেতে পারে। আমাদের সমস্যা করবে এত বড় সাহস এখনও কারো হয়নি। এসব নিয়ে চিন্তা করা লাগবে না। তোর এখন আগের কাজটা আগে করতে হবে। আগে ওই শালিকে তুলে নিয়ে আসতে হবে, আর ওই হারামজাদাকে দুনিয়া থেকে উঠিয়ে দিতে হবে। শালা ফকিরের বাচ্চার কত বড় সাহস আমার জিনিসের উপর হাত বাড়ায়। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি রেডি হয়ে নিলাম ভার্সিটি যাওয়ার উদ্দেশ্যে। আজকে ভাবতেছি আবিরকে আমি আমার মনের কথা বলে দেব, হোক না সে আমার জুনিয়র, কিন্তু তা থেকে আমি তাকে ভালোবাসি। ভালোবাসার মধ্যে ছোট বড় তো কিছু আসে না, শুধু ভালোবাসাই সব কিছু। ভার্সিটির সামনে আসতে খেয়াল করলাম যে নীলা ভার্সিটি গেটের সামনে দাঁড়িয়ে আছে। নীলা একটা হলুদ কালারের শাড়ি পরেছে। নীলাকে কি অপূর্ব সুন্দর লাগছে বলে বোঝাতে পারবো না। আমি তো প্রথম দেখেই ক্রাশ খেয়ে গেলাম। এত সুন্দরী মেয়ে যতবার দেখি ততবারই যেন মন ভরে না। তখনই খেয়াল করলাম দূরে আবির আসতেছে, তাই ওর দিকে হেঁটে গেলাম। আমাকে দেখে নীলা একটা মুচকি হাসি দেয়, এরপর আমার দিকে আসতে লাগলো। তখনই আমাদের দুজনের মাঝে একটা গাড়ি চলে আসে। গাড়ি থেকে কিছু লোক বের হয়, এরপর নীলার মুখে রুমাল দেয়। নীলা সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়। নীলাকে গাড়িতে তুলে নেয়। আমি দৌড়ে আসতেই আমাকে ধরে আমার মুখের উপর রুমাল দিতেই আমিও জ্ঞান হারাই। স্যার, আবিরকে তুলে নিয়ে গিয়েছে, আমি এখনই লোকেশন পাঠাচ্ছি। ওখানে আমাদেরকে ইমার্জেন্সি এখনই হামলা করতে হবে, না হলেও কিন্তু অনেক বড় সমস্যা হয়ে যেতে পারে। আমি এখনই ফোর্স পাঠাচ্ছি, তুমি চিন্তা করো না, আবিরের জন্য ক্ষতি না হয়। যে কোনো বিনামূল্যে আমি আবিরকে সুস্থ দেখতে চাই। স্যার, আমার মনে হয় না ওরা আবিরের টিকিটাও ধরতে পারবে, কারণ আবিরকে আমি ভালো করেই চিনি। ও চাইলে ওদেরকে ওখানে মেরে ফেলতে পারতো, কিন্তু আবির হয়তো ওদের আস্তানাটা দেখতেছে, তার জন্যই ওদের সাথে যেতে রাজি হয়েছে। আর রাহাত, আমি কিন্তু আবিরের সব কিছুই জানি। সত্যি করে বল, মেয়েটা কি হয় আবিরের, যে সব সময় ওর সাথে থাকে? স্যারকে সব কিছু খুলে বলি, সব কিছু শুনে স্যার বলে। তাহলে কাজ মিটে গেলে আমার এই ছেলেটাকে তো বিয়ে দিতে হবে। ছেলেটা বড় হয়ে গিয়েছে, আমি বলছি অনেকবার বিয়ের কথা, কিন্তু করবে না এখন। ঠিকই নিজের প্রেমের ফাঁদে পড়েছে। অফিসে বসে আছি, তখনই অনেকগুলো লোক সুস্থ থাকে আমার অফিসের ভিতরে প্রবেশ করে। তখনই দেখলাম এমপি আপনারা আমার গায়ের ওপর বন্দুক ধরে বলে, ওই দিন অপমান করেছিলি আমাকে, কিছু বলিনি, আজকে সব হিসাব করব। চল আমার গোডাউনে চল, আজকে সবাইকে মেরে ওখানে পুঁতে ফেলবো। তুই মনে করছিস তুই এই শহরের এমপি, তাই তোকে কেউ কিছু করতে পারবে না? আমি এখনই কমিশনারকে কল দিচ্ছি। আবে চুপ কর, বেশি টেপে করলে
ওখানেই তোর মেয়ে আমাদের হাতে জিম্মি আছে, একদম গুলি করে মেরে ফেলবো। চোখ খুলতে দেখলাম আমার সামনে আবির আর আব্বু দুজনকেই বেঁধে রেখেছে। আমার সামনে দাঁড়িয়ে আছে রনি আর রাজু। আর রনি ওদের উদ্দেশ্যে চিৎকার করে বললাম, এই শোরের বাচ্চা, আমাদের এখানে ধরে নিয়ে এসেছিস কেন? তোমাকে ধরে নিয়ে এসেছি আমি তোমার সাথে বাসর করব। তার জন্য সোজা কথায় তুমি রাজি হওনি, তাই একটু আঙুলটা আমি বাঁকা করলাম। তোরা আমার মেয়েকে ছেড়ে দে, যত টাকা লাগে আমি তোদের দিব। আরে টাকা দিয়ে কি করব? তোর সব সয় সম্পত্তি আমার লাগবে, কারণ তোর এই সব হলে তো আমি এত হাজার কোটি টাকার মালিক হব। তাহলে আমার এই অস্ত্র চাপলায় আরও ভালো মতো তোর কোম্পানির নামের ওপর দিয়ে পারবো। তুই এতটা খারাপ আমি জানতাম না। ওই হারামজাদার মুখের ওপর পানি মার, ওকে ঘুম থেকে ওঠা। মনে হচ্ছে যে শ্বশুর বাড়িতে এসেছে, ঘুমোচ্ছে। আজকে আমি তোর এমন অবস্থা করব যে তুই সমাজে মুখ দেখাতে পারবি না। আজকে আমি সবার সামনে তোর ইজ্জত নিয়ে খেলা করব। হে হে। কথাটা বলে রনি আমার বুকের উপর থেকে ওড়নাটা ফেলে দেয়। আমার যেন পুরো শরীরটাই বিদ্যুতের মতো চমকে উঠল। আমার যেন মনে হচ্ছে আল্লাহ পাখিটা দেখার আগে আমার মৃত্যু কেন হলো না। মুখের ওপর পানি মারতে নিজেকে একটা গোডাউনে আবিষ্কার করি। তখনই খেয়াল করলাম যে নীলা চিৎকার করছে আর রনি ওর দিকে এগিয়ে যাচ্ছে। এটা দেখার পর আমার শরীরের মধ্যে যেন ষষ্ঠ ভোল্টের শক খেলাম। মাথার মধ্যে যেন রক্ত দ্বিগুণ বেড়ে গেল। আমার হাতের দুটো চেন দিয়ে বাঁধা, একটা টান দিয়ে হাতের চেনগুলো খুলে ফেললাম। এটা দেখে রাজু অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। তখনই রাজু আমাকে মারার জন্য দৌড়ে আসে। আমি পেছনে রনির কাছে যাচ্ছিলাম আর রাজু পেছন থেকে আমাকে সাপটে ধরে। তখনই আমার সাপটে ধরার কারণে আমার শার্টে টান পড়ে আর শার্টটা ছিঁড়ে যায়। আমি কি স্বপ্ন দেখছি? এই ফকিরের কি করে শরীরের মধ্যে সিসপেক্ট থাকতে পারে? এটা কোনো স্বার্থ ছাড়া অন্য কিছু না। তখনই এই দুটো ছেলে আমাকে মারার জন্য তেড়ে আসে। দুটোকে দুটো ঘুষি মারতেই ওরা ওখানে জ্ঞান হারিয়ে ফেলে। আমার এমন ফাইটিং স্টাইল দেখে সবাই আমার দিকে তাকিয়ে রইল, আমার দিকে তাকিয়ে হা করে রইল। এটা কি আপনি সত্যি আমার সেই পোকাশোকা হবে? তাহলে ও এমন কেন? ওর শরীর দেখে তো মনে হয় না ও কোনো সাধারণ মানুষ। তখনই রনি আমাকে একটা রড দিয়ে পেছন থেকে বাড়ি দেয়। রডটা বাঁকা হয়ে যায়। তখনই রনি বলে ওঠে, আসলে তুই কে? তুই তো কোনো সাধারণ মানুষ হতে পারিস না। তোকে আমি এত মারলাম কিন্তু তোর কিচ্ছু হয়নি। তোর শরীরের মধ্যে একটু বিন্দুও পরিমাণও কোনো আঘাতের চিহ্ন নেই। তুই কে সত্যি করে বল? তোকে এটা দিয়ে বাড়ি মারলাম, কোনো সাধারণ মানুষ হলে এতটা সময় মরে যেত। তুই কে? তোর এখনও সেই যোগ্যতা হয়নি রে আমাকে চেনার, তাই জিজ্ঞেস করে লাভ নেই। তোর অনেক সাহস না? তাহলে এই পিস্তলের গুলি তোর বুক এখন ঝাঁঝরা করে ফেলবে। M41 দিয়ে আমাকে ভয় দেখাচ্ছিস? এটা দিয়ে তো আমরা ছোটবেলায় খেলা করেছি। তাই নাকি? তাহলে প্রথমে তোর প্রেমিকাকে মারি, তারপর আমি দেখবো তুই কি করিস। তখনই আমিও একটা লাথি দেই আর পিস্তলটা নিচে পড়ে যায়। তখনই সবাইকে আমি ইচ্ছে মতো মারতে শুরু করি। তখনই পেছন থেকে রনি বলে ওঠে, এই দাঁড়া, আর একটিবার যদি তুই আমার ভাইয়ের ছাড়া আমার বাবার গায়ে হাত তুলিস তাহলে তোর প্রেমিকাকে এখনই এখানে মেরে পুঁতে দিব। দেখলাম রনি নীলার মাথার উপর পিস্তল ঠেকিয়ে রেখেছে আর এই কথাটা বলল। তখন ওর উদ্দেশ্যে বলে ওঠি, রনি তুই নীলাকে ছেড়ে দে, তুই আমাকে মেরে ফেল, তারপর তুই নীলাকে ছেড়ে দে, ও কিছুই করেনি। রাজু, ওকে বাড়তে থাক, এতটা আমার যেন শালা মরে যায়। তখনই রাজা একটা রড নিয়ে আমার মাথায় আঘাত করে। শালা মেরে আমার হাতটা ভেঙে ফেলেছে। ওর হাতটা ভেঙে ফেল, ওর মাথার 2-3টা বাড়িতে শালা যেন মারা যায়। তোমরা প্লিজ আবিরকে মেরো না, আমাকে মেরে ফেলো, তারপরে আবিরকে মেরো না তোমরা। মাথা দিয়ে প্রচণ্ড পরিমাণ রক্ত বের হচ্ছে। তখনই দেখলাম যে রনি নীলাকে একটা থাপ্পড় মেরে ওর বুকের ওপর বন্দুক তাক করে বলে, তোকে যেহেতু আমি পাবো না তাহলে আর কাউকেও পেতে দিব না, এখনই তোকে আমি মেরে ফেলবো। নীলাকে গুলি করবে তার আগেই আমি রাজুকে একটা লাথি দিয়ে নীলার সামনে চলে যাই। গুলিটা আমার বুকে এসে লাগে। এরপর আমার আর কিছু মনে নেই। তখনই একদম সেনাবাহিনী ফোর্স নিয়ে আমি ওখানে হামলা করে আর গুলি করে সবগুলো ঝাঁঝরা করিয়ে ফেলি। আবিরের নিথর দেহ পড়ে আছে আর আমি তার সামনে কান্না করে
নীরা, আমি আমি দৌড়ে গিয়ে আবিরের কাছে গিয়ে কান্না করতে করতে বলি, আবির বন্ধু, তোর কি হয়েছে? চোখ খোল, কথা বলছিস না কেন বন্ধু? তুই চোখ খোল, আবার আসতে দেরি হয়ে গিয়েছে। বন্ধু, তুই কি করে পারলি? আবির প্লিজ তুমি চোখ খোলো। তোমাকে আমার মনের যে কথাগুলো বলতে না পারলে যে আমি নিজেই মরে যাব। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আবির প্লিজ তুমি চোখ খোলো। আবিরের এখনো শ্বাস চলতেছে, তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যেতে হবে। ওখান থেকে আমরা আবিরকে হসপিটালে নিয়ে যাই। তাড়াতাড়ি করে ডক্টররা এবার ইমার্জেন্সি থিয়েটারে নিয়ে যায়। আমি যেন পাগলের মতো হয়ে যাচ্ছি। কিছুক্ষণ পর ডক্টর বের হয়। ডক্টর আসতেই ডক্টরকে ধরে বলে উঠি, ডক্টর, আমার আমার আবিরের কি অবস্থা? ও ভালো আছে তো? সুস্থ আছে তো? প্লিজ ডক্টর, আমার আমার আবিরকে আপনি সুস্থ করেন। যত টাকা লাগে লাগুক আমি দেবো। তখনই আব্বু আমাকে জড়িয়ে ধরে বলে, মা তুই কান্না করিস না, দেখবি ঠিক হয়ে যাবে। আর আবিরের কিচ্ছু হবে না, সুস্থ হয়ে যাবে। আমি কান্না করতে লাগলাম। তখনই ডক্টর এসে বলে, ওর হাতটা ধরে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। আরে পাগল মেয়ে, কান্না করছে কেন? এই তো আমি সুস্থ হয়ে গেছি না, এখন তো সব ঠিক আছে। তুমি কেন আমার সামনে চলে আসলে? তুমি কেন গলিটা তোমার বুকে নিলে? আমার জন্য কেন তুমি নিজের জীবনটাকে দিতে চেয়েছিলে? আমার জন্য কেন তুমি ভাই খাইলে? আগে বলো, তুমি আমার জন্য এত কেন কান্না করছিলে? বলবো না, তুমি অনেক পচা। তুমি 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 সত্যটা লুকিয়ে রেখেছিলে। কি করে সে কথা বলবো বলো? আমি একটা সিক্রেট মিশনে ছিলাম, তাই তোমাকে কথাটা বলতে পারিনি। আমিও তোমাকে কিছুই বলবো না, আমিও চুপই থাকবো। ঠিক আছে, ওইখানে ভার্সিটির একটা মেয়ে আমাকে প্রপোজ করেছে, তাকেই মেনে নিব। ঠাস, জোরে না, আসেই থাপ্পড়টা মেরেছে আর গলা চেপে ধরে। আরেকবার মেয়ের কথা বললে না, তোকে কিন্তু গলা টিপে আমি নিজেই মেরে ফেলবো। তোর জীবনে আমি ছাড়া আর কেউ থাকবে না। কেন, তুমি কি হবে আমার? কথাটা বলতে লজ্জায় কেমন জানি না মুখ লুকাতে লাগলো। আমি জানি না। আচ্ছা, আমার চোখে জানি কিছু পড়েছে, দেখো তো। কই দেখি তো। কথাটা বলে যখনই আমি আবিরের চোখের সামনে মানে মুখটা নিয়ে গেলাম, তখনই আবির আমার ঠোঁটটা নিজের ঠোঁটের সাথে মিলিয়ে নেয়। সুযোগটা বারবার আসে না, তাই তাড়াহুড়া করে আমি ঠোঁটটা নিজের ঠোঁটের সাথে মিলিয়ে নেই। এরপর প্রায় 5 মিনিট পর ছেড়ে দিই। নীলা হাবাদে হাবাদে বলে ওঠে, এটা কি হলো? তুমি এমন একটা কাজ করতে পারলে? আমি তোমার সিনিয়র, তার থেকে বড় কথা আমি হচ্ছে কি তোমার ম্যাডাম। ভার্সিটির সিনিয়র ম্যাডামের সাথে প্রেম করার মজা অন্যরকম, তাই তো করছি। তাই ফাজিল একটা ছেলে নিজের বয়সে বড় মেয়েদেরকে কিস করা? দাঁড়া, দেখাচ্ছি আমি তোমাকে। নীলা এবার 10 মিনিট ধরে আমার ঠোঁটটা নিজের ঠোঁটের সাথে ব্যবহার করে নেয়। আমি হাবাদাবাদে বলে উঠি, তুমি কি এই পিচে ছেলেটার জানটা নিয়ে ফেলবে নাকি? কথাটা শোনা মাত্রই আমি আবিরের মুখটা চেপে ধরি। তারপর ওর উদ্দেশ্যে বলি, আর কোনোদিন যদি এমন কথা বলো তাহলে কিন্তু একদম মেরে ফেলবো। কথাটা বলে নীলা আমাকে জড়িয়ে ধরে। তখনই হঠাৎ করে রাহাত আর মেজর সবাই ভিতরে প্রবেশ করতে লাগলো আমাকে দেখার জন্য। আবির, তাহলে তুমি ভালোই আছো? এখন তো দেখছি প্রেমও করছো। যাক, তাহলে আমার ছেলেটা এখন বড় হয়ে গিয়েছে। আর স্যার, আপনিও না মজা করতে পারেন, তেমন কিছু না, ভেতরে আসুন। স্যার, আমি আপনাকে চিনি, আপনি আমাদের এই শহরের মেজর। একবার আমি আপনার একটা সমস্যার জন্য আর্মি পাঠিয়েছিলাম। আমি জানি, আমার সাথে আপনার একবার কথা হয়েছিল অনেক আগে, কিন্তু এখন হয়তো মনে নেই। এখন তো আমরা আত্মীয় হতে যাচ্ছি। আমিও তো চাই শুভ কাজটা দেরি না করতে, কি বলেন? নীলার সেবা যত্নে আমি সুস্থ হয়ে যাই। দেখতে দেখতে আমাদের বিয়ের কাজটা সম্পন্ন হয়। এরপর আমি ছাদে দাঁড়িয়ে আছি, তখন রাহাত আমার উদ্দেশ্যে বলে ওঠে, কিরে ভাই, এখানে বসে থেকে লাভ আছে নাকি? তোর বউ যে একা একা ওখানে বসে আছে আর তোর কথা ভাবছেন, তুই এখানে ছাদে বসে কি করছিস? যা, আজকে যদি বিড়াল না মারতে পারিস, সারা জীবন বউয়ের কথা শুনতে হবে। তোর কথা ঠিক আমি বুঝতে পারলাম না, যে বিড়াল মারার বিষয়টা। বুঝবি কি করে? তুই তো এখনো বলছি খোকা, তোর বউ তো তোর থেকে সিনিয়র, ও সব কিছু বুঝবে। হ্যাঁ, তুই এক কাজ করবি গিয়ে শুধু বলবি যে, বউ আমি খাটের ভিতরে ঢুকছি বিড়ালটা মারার জন্য, ও তুমি একটু আমাকে সাহায্য করো তো। কি বলছিস? খাটের ভিতর থাকবে বিড়ালটা? তাহলে তো আমি অবশ্যই মারবো। মারবি ঠিক আছে, মারার সময় হেলমেট ব্যবহার করিস, না হলে কখন যে কি ক্ষতি হতে পারে। তুই শালা, আমি কি এখানে বাইক চালাচ্ছি নাকি যে হেলমেট ব্যবহার করব? আরে আমার ইনোসেন্ট বন্ধু রে, কিছুই বোঝে না। ঠিক আছে, তুই আগে বাসর ঘরে যা, তারপর সব বুঝিয়ে দিবে তোর সিনিয়র বউ।
রাহাতের কথা মাথার উপর দিয়ে চলে গেল। কিছুই বুঝলাম না আমি। রুমের ভেতর প্রবেশ করতে নীলা আমাকে দেখে পা ধরে সালাম করে। এরপর আমি নীলার ঘোমটাটা ওঠাতেই যেন আমার সামনে এক মুঠো চাঁদ ভেসে উঠল। এভাবে কি দেখছো? তোমাকে দেখছি, তোমাকে দেখছি, মনে হচ্ছে আজ রাতটা স্বপ্নের মতো। স্বপ্ন এত কাছে এলে কিন্তু মানুষ হারিয়ে যায়। হারিয়ে যেতে রাজি আছি যদি তোমার মাঝে হারাই। নীলা লজ্জায় চোখ দুটো নিচু করে ফেলল। ঘরের নিস্তব্ধতায় শুধু দুজনের নিঃশ্বাসের শব্দই শোনা যাচ্ছিল। বাইরে হালকা বাতাসে জানালার পর্দা ঝুলছিল, আর ভিতরে একটা সম্পর্ক আপন হয়ে উঠেছিল আমাদের ভালোবাসার গভীর তলে। আমি নীলার হাতটা নিজের হাতে নিয়ে বললাম, আজ থেকে তোমার সব হাসি, কান্না আর অভিমান সব কিছুর সঙ্গী হতে চাই আমি। সারা জীবন এভাবে পাশে থাকবে তো? আবির মুচকি হেসে কপালে আলতো করে চুমু দিল। সারা জীবন তোমার সঙ্গী হয়ে থাকতে চাই, কিন্তু 1 মিনিট। রাহাত বলল যে এখানে বিড়াল আছে খাটের নিচে। আমি বিড়ালটা খুঁজে দেখি তো। পুরো খাট খুঁজলাম, বিড়াল কোথাও পেলাম না। পুরো রুমে খুঁজলাম, তাও পাচ্ছিলাম না। আমার এমন অবস্থা দেখে মুচকি একটা হেসে দিয়ে নীলা বলে ওঠে, তোমার খুব ইচ্ছে তাই না বিড়াল মারার? অবশ্যই, যেহেতু বলেছে রাহাত, তাহলে তো বিড়ালটা মারতেই হবে। ঠিক আছে, আমি তোমাকে বিড়াল মারা শেখাচ্ছি। কথাটা বলে আমি আবিরের কলারটা চেপে ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে গেলাম। নীলা আমাকে কাছে নিয়ে গিয়ে ও ঠোঁট আমার ঠোঁটের সাথে মিলিয়ে দেয়। এরপর হারিয়ে যায় দুজনে এক অজানা দেশে। থাক, সেই দেশে আপনাদের যাওয়া লাগবে না। আপনারা শুধু ভিডিওটা দেখে বলেন কেমন হয়েছে, আর সুন্দর হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।